বাবা, আপনাকে আরেকটু চিকেন দেব? না না, চিকেন আর লাগবে না, তুমি বরং পোলাও আর পনির আরেকটু দাও। কেন বাবা, চিকেন কি ভালো হয়নি? আরে না না, সব রান্নাই দারুণ হয়েছে। পোলাও, চিকেন, পনির, চাটনি, ঘরে পাতা মিষ্টি দই। অবশ্য আজকের সব আয়োজন তো তুমি করেছ তোমার ননদের জন্য। দেখো ওর কেমন লেগেছে। হ্যাঁ বাবা, দিদিভাই তো অনেকদিন পর এলো এবার। আমার তো সব রান্নাই ভালো লেগেছে, রিয়া বলল। রিয়া অনুর ননদ। শ্বশুর, শাশুড়ি, বর, ননদ সবাইকে খুব আনন্দ করে খেতে দেখে অনুর মুখে এক তৃপ্তির হাসি ফুটে উঠল। বিয়ে হয়ে অনু এ বাড়িতে এসেছে তা প্রায় কয়েক মাস হলো। অনুকে নিজের ছেলের সাথে বিয়ে দিয়ে এ বাড়িতে নিয়ে এসেছিলেন তপনবাবু, মানে অনুর শ্বশুরমশাই। বোনের মেয়ে তিথির বিয়েতে গিয়ে দেখেছিলেন অনুকে। তিথির ছোটবেলার বান্ধবী ছিল অনু। কাজে কর্মে, হাসি গানে 4 দিন পুরো বিয়েবাড়িটা ভরিয়ে রেখেছিল অনু। দেখেই ভালো লেগেছিল তপনবাবুর। তপনবাবুর একমাত্র ছেলে বিতান, একটি বড় বেসরকারি হাসপাতালের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। অনু তখন সবে এমএ পরীক্ষা দিয়েছে। ভালো ছেলে আর ভালো পরিবার পেয়ে অনুর পরিবারও আর আপত্তি করেনি। তপনবাবু মেয়ের বিয়ে দিয়েছিলেন ঠিক তার কয়েক মাস আগে। কিন্তু অনুকে দেখে আর হাতছাড়া করতে পারেননি তপনবাবু। গিন্নি মানে তপনবাবুর স্ত্রী রমাদেবী অবশ্য বলেছিলেন যে তিনি বিয়ে বাড়িতে দেখেছেন মেয়েটি কাজের নিঃসন্দেহে, তবে খুব মুখরা, যেমনই হাত চলে তেমনই মুখ। তপনবাবু যে পাত্রী নির্বাচনে কোনো ভুল করেননি তা অনু কয়েক মাসের মধ্যেই প্রমাণ করে দিয়েছে। বাড়ির ছাদে তৈরি করেছে সুন্দর বাগান। প্রত্যেকটা ঘর যেন অনুর হাতের ছোঁয়ায় নতুন করে সেজে উঠেছে। রান্নার হাত তো অনুর বরাবরই খুব ভালো। আজকাল তো করোনার জন্যে বিতান তার বাবাকে বাইরে বাজার করতেও বারণ করেছে। বিতান তো খুবই ব্যস্ত এখন হসপিটাল নিয়ে, তাই বাজারও এখন অনুই যায়। সবাইকে খেতে দিয়ে অনু নিজের খাবার নিয়ে খেতে খেতে বলল, বাবা, আপনাকে একটা কথা বলা হয়নি। মা বোধহয় দিদিভাইকে কোনো নতুন কেনা শাড়ি দেখাতে গিয়ে আপনার ব্যাংকের ওই পাসবই, চেক বই, এফডির কাগজপত্রগুলো যে ফোল্ডারে থাকে সেটা আলমারির তলায় পড়ে গিয়েছিল। আজ তো রেখাদি কাজ করতে আসেনি, তাই ঝাঁট দিতে গিয়ে আমি দেখতে পেলাম ফোল্ডারটা। আমি তুলে আপনার টেবিলে রেখে দিয়েছি, আপনি পরে আলমারিতে তুলে রাখবেন। এ কথা শোনার পর তপনবাবু হঠাৎ রেগে গিয়ে বলে উঠলেন, আলমারি থেকে পড়ে গিয়েছিল সেটা তুমি আমাকে বা তোমার শাশুড়ি মাকে বলতে পারতে। তুমি তো একটা শিক্ষিত মেয়ে, তোমার জানা উচিত ছিল কারোর ব্যক্তিগত জিনিসে তাকে না বলে হাত দেওয়াটা উচিত নয়। না না বাবা, আমি ফোল্ডারের ভেতরের কোনো কাগজে হাত দিইনি। আমি ফোল্ডার খুলিনি, শুধু ওপর থেকে ব্যাংকের কাগজ আছে দেখলাম, তাই তুলে রেখেছি। দেখো, আমি তো আর দেখতে পাচ্ছি না তুমি ফোল্ডার খুলেছ কি খোলনি, তবে কাজটা তুমি মোটেও ঠিক করনি। এবার অনুর শাশুড়িমা বলে উঠলেন, ব্যাংকে কত টাকা আছে বা কত টাকার এফডি আছে সেগুলো তুমিই বা জেনে কি করবে? আমাদের অবর্তমানে আমাদের সব সম্পত্তি মানে যা কিছু থাকবে তা তো বিতানা রিয়াই পাবে, তাতে তো তোমার কোনো অধিকার নেই। আমি তো বলছি বারবার, কত টাকা পয়সা জমানো আছে সেসব আমি কিছুই দেখিনি, আমি শুধুই ফোল্ডারটা তুলে রেখেছিলাম। অনু শুধু দেখল তার দিকে তাকিয়ে আছে কয়েক জোড়া অবিশ্বাসী চোখ। অপমানে, অসম্মানে ভারাক্রান্ত হয়ে উঠল অনুর মনটা। চোখের জল লুকোতে অনুর আনত মুখটা আরও অবনত হয়ে গেল। পোলাওতে তো সে ভালোই মিষ্টি দিয়েছিল, তবে কেন এত আজ নোনতা লাগছে? অবাক লাগছে বিতানের কথা ভেবে। সেও অনুকে বিশ্বাস করতে পারল না। একটা মেয়ে তার পরিবার ছেড়ে, তার নিজের বাড়ি ছেড়ে অন্য একজনের স্ত্রী হয়ে তার বাড়িতে আসে, তার কাছের মানুষগুলোকে আপন করে নেয়, আর তার পরিবর্তে
পাওনা এতটা অবিশ্বাস? অনু ভাবছে, বিয়ের পর শয্যা, সহবাস আর আর্থিক সচ্ছলতা, শুধু এরাই কি সুখের বৃত্ত তৈরি করে? বিয়ে মানে তো পরস্পরের প্রতি বিশ্বাস, ভালোবাসা আর সহমর্মিতা নিয়ে বেঁচে থাকা। আসলে বিয়ের পর অনেক স্ত্রী স্বামীর কাছ থেকে যা পায় সেটা ভালোবাসা নয়, আবেগের তাড়নায় যা পায় সেটা শারীরিক আদর। আদর আর ভালোবাসা এক জিনিস নয়। অনেকেই নিভৃত শয্যার এই আদরকে ভালোবাসা বলে জানতে অভ্যস্ত হয়ে যায়। এই ঘটনার পর অনু একদম বদলে গেল। শুধু যন্ত্রের মতো কাজ করে যায়। ছাদের বাগানে গাছে জল দেয় ঠিকই, কিন্তু নতুন কুঁড়ি আসার আনন্দ আর তাকে ছুঁতে পারে না। সারা দিন বরং ব্যস্ত থাকে নিজের মোবাইল নিয়ে। এর ঠিক 1 মাস পরেই এমনই একদিন খাবার টেবিলে খেতে খেতে বিতান বলল অনুকে, অনু, আমার তো অফিসে এখন ছুটি নেওয়া যাবে না, তুমি বরং বাবার সাথে যেও ব্যাংকে লাইফ সার্টিফিকেট জমা দিতে। এই সময় বাবার একা যাওয়াটা ঠিক হবে না, ব্যাংকেও খুব ভিড়। অনু এবার খুব শান্তভাবে বলল, আমি বাবার সাথে ব্যাংকে যাব না। যদি তোমার সময় না হয় তুমি দিদিভাইকে বলো এসে বাবাকে ব্যাংকে নিয়ে যেতে। ব্যাংকে সঞ্চিত অর্থের ভবিষ্যৎ অধিকারী যে বা যারা, দায়িত্ব তাদের নেওয়াই ভালো। আর একটা কথা তোমাদের সকলকে বলি, আমি অনলাইন কিছু জব সাইটে চাকরির জন্যে অ্যাপ্লাই করেছি। যতদিন না চাকরি পাচ্ছি ততদিন টিউশন পড়াবো ঠিক করেছি। আমি ইউনিভার্সিটিতে পড়তে পড়তে টিউশন পড়াতাম, গান শেখাতাম। তাদের সকলের সাথে কথা হয়েছে, তাতে সংসার খরচে আমিও কিছু কন্ট্রিবিউট করতে পারবো। এবার অনুর শাশুড়ি একটু ক্রুদ্ধ হয়ে বললেন, তুমি চাকরি করবে তো সংসার সামলাবে কে? বাড়ির এত কাজ কে করবে? তাছাড়া বিয়ের সময় তো তোমার মা বাবা বলেনি যে তুমি বিয়ের পর চাকরি করবে। আমরা তো ঘরোয়া মেয়েই চেয়েছিলাম। সে তো বাবাও আমার মা বাবাকে বলেছিলেন যে আপনাদের মেয়ের বিয়ে হয়ে গেছে, তাই আমাকে বাড়ির মেয়ের মতোই রাখতে চান, কিন্তু কাজের মেয়ের মতো সেটা তো বলেনি। তুমি কিন্তু আমার বাবা মাকে অপমান করছো অনু। বাড়ির কাজ করলেই কেউ কাজের মেয়ে হয়ে যায় না। বেশ বিরক্ত হয়ে কথাগুলো বলল বিতান। তেমনি অন্য পরিবারের মেয়েকে বাড়ির বউ করে আনলেই সে মেয়ে হয়ে যায় না। সে আসলে গ্লোরিফাইড কাজের লোক, তাই তাকে সহজেই অপমান করা যায়, অসম্মান করা যায়, কষ্ট দেওয়া যায়। কি বলো? আসলে কি বলো তো, কষ্ট না পেলে অন্যকে কষ্ট দেওয়ার মর্মটা ঠিক বোঝা যায় না। কাজের জন্যে বাড়িতে কাজের লোক রাখো, রান্নার লোক রাখো। অর্থ দিয়ে শ্রমটা কিনলে হয়তো পরিশ্রমের সঠিক অর্থে মূল্যায়ন হবে। সম্পত্তি আমার পাওয়া মানেই তো তোমার পাওয়া, এই সহজ কথাটা তোমার বোঝা উচিত ছিল অনু। বিতান বলল, প্রশ্নটা সম্পত্তি পাওয়া নিয়ে নয়, প্রশ্নটা বিশ্বাস অবিশ্বাসের। যে সম্পর্কগুলোর মধ্যে বিশ্বাস থাকে না, সে সম্পর্কের বীজ কখনো মজবুত হতে পারে না। আর তোমাদের সকলের এই অবিশ্বাস আমার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আমাকে বুঝতে শিখিয়েছে যে একজন মেয়ের অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে সংসারে সে অবিশ্রান্ত পরিশ্রম করলেও, সমস্ত দায়িত্ব পালন করলেও সে তার যোগ্য সম্মান পায় না। অনেক ক্ষেত্রেই আত্মসম্মানটা সকলের থাকা উচিত, তাই নিজের কথাটা নিজেরই বলা ভালো। আর নিজের জন্যে ভাবাটা নিশ্চয়ই স্বার্থপরতা নয়। আমি তখনই বলেছিলাম এই মেয়ে খুব মুখরা, কিন্তু তুমি তো আমার কোনো কথা শুনলে না। অনুর শাশুড়ি মা বিরক্তি নিয়ে বলে উঠলেন, মা, আমার দিদা প্রায় বলতেন স্পষ্ট কথায় কষ্ট নেই। তাই বলছিলাম, যদি আমার জায়গায় আপনারা অন্য কাউকে নতুন অ্যাপয়েন্ট করতে চান আমাকে বলবেন, আমি রেজিগনেশন লেটার লিখে দেব। মানে? বিস্ফারিত নয়নে অনুর দিকে তাকিয়ে বললেন তপনবাবু, মানে আর কিছুই নয় বাবা, আমি ডিভোর্স দিয়ে দেব, সই করে দেব ডিভোর্স পেপারে। খুবই সিম্পল। আমি কখনোই আপনাদের সকলের
খারাপ থাকার কারণ হতে চাই না, তাই আপনারা নতুন বউ নিয়ে আসতে পারেন। সিদ্ধান্তটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম আমি। অনু ভাবছে, যে পাত্রে ভালোবাসা ধরা যায় না, বা যেখান থেকে ভালোবাসা রেসিপ্রোকেটেড হয় না, আমরা কেউ কেউ হয়তো সেই ভালোবাসায় মজে থাকি। কিন্তু যা ঝরে যায় তা বাস্তব, যা লেগে থাকে তা শুধুই রূপকথা। কণ্ঠে আমি সুদীপ্তা।